গণতন্ত্র যেখানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তিতে উনি নির্বাচিত হয়ে যাওয়াতে এই কথাটা উঠেছে। এবং আমার কাছে মনে হয় এই গুজরাটের সুরাটের এইটা হচ্ছে মোদীদের একটা পরীক্ষার ক্ষেত্র হিসাবে তারা দেখলো যে এইরকম করে পার পাওয়া যায়। এই যে 542-43 আসন, সেখানে এত বছর ধরে নির্বাচন, সেখানে গড়ে হিসাব করলে প্রত্যেকটা নির্বাচনে একটি করেও বা দুটি করে, দুটি করতে অন্তত করবে না। একজনকে নির্বাচিত করার জন্য অন্য 9 জনকে নির্বাচনের প্রক্রিয়া থেকে মাইনাস করা। ভারতের নির্বাচন আপনারা দুজনেই জানেন যে এইবারের ভারতে যে নির্বাচন অলরেডি প্রথম দফায় 19 এপ্রিল শুরু হয়েছে, এটা 7 দফায় একটা নির্বাচন হবে। আমি দর্শকদের জন্য একটু ইনফরমেশন গুলি দিচ্ছি। 7 দফায় নির্বাচনের প্রথমটা 19 এপ্রিল হয়েছে, এরপরে 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুনে শেষ হবে। এবং এটার ভোট গণনা ও ফল প্রকাশ হবে 4 জুন। এবার মোট 543টি লোকসভা আসনে নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে 4 রাজ্যে, এর সাথে 13 রাজ্যে বিধানসভার উপনির্বাচন হবে। এবং বিশ্বের সর্বোচ্চ ভোটার, অর্থাৎ প্রায় 97 কোটি, মানে 96,90,00,000 ভোটার এই ভোটে অংশ নেবে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। সো এই হচ্ছে মানে সার্বিক একটা তথ্য আমি আমার দর্শকদের জন্য দিলাম। এখন আসি আজকের আলোচনায়। অলরেডি তো প্রথম দফা হয়ে গেছে নির্বাচন, সেখানে কিছু ঘটনা হয়েছে আপনারা জানেন, এবং দ্বিতীয় দফার নির্বাচনও তো 26 এপ্রিল। সো সবকিছু মিলে যেই বিষয়টি আজকে আমি অবতারণা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গুজরাটের সুরাটে এই আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, যেটা কিনা ভারতের যেই বহুপক্ষীয় গণতন্ত্র বা একটা সৌন্দর্য, সব দল অংশ নিয়ে করে। এবং ভারতের নির্বাচনের ইতিহাসে এই ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে হয়, কিন্তু এরকম বিধানসভা বা লোকসভায় এরকম সচরাচর ঘটে না। সো আমি যেটা প্রথমেই খালেদ ফারুকী ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই ধরনের ঘটনা আসলে কি ইঙ্গিত দিচ্ছে। খালেদ ফারুকী ভাই, আপনাকে জানতে চাচ্ছি। ধন্যবাদ রিনভি। ভারতের লোকসভা নির্বাচনে সারা বিশ্বের একটা নজর থাকে, কারণ ভারতকে বলা হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এবং এখানে প্রায় 100 কোটি, 97 কোটি, প্রায় 100 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। এবং সারা বিশ্বের মানুষ ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে থাকে যে ভারতে কি প্রক্রিয়ায় নির্বাচন হয়। ছোট গণতন্ত্র, বড় গণতন্ত্র, যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, সেখানে একটি বড় গণতন্ত্রের দেশ, তারাও ভারতকে স্বীকার করে থাকে। তাদের প্রায় 3 ফোল্ড, প্রায় 3 গুণ ভোটার ভারতে, বা আরো বেশিও, 4 গুণ 5 গুণ ভোটারের কাছাকাছি। এবং ইউরোপেরও যদি ছোট ছোট গণতান্ত্রিক দেশগুলি দেখি, তারাও ভারতের গণতন্ত্রের দিকে তাকিয়ে থাকে। এবং গণতন্ত্রের যত বই পুস্তক থাকে তাতে ভারতের, বিশ্বের ব্যাপী, তাতে ভারতের গণতন্ত্রকে উল্লেখ করা হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে, ভারত স্বাধীন হওয়ার পর থেকে সেখানে যে গণতান্ত্রিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিভিন্ন সময় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে দেখা গিয়েছে যে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। এবং নেতারা নির্বাচিত হয়েছেন, তারা জনপ্রতিনিধি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারা নির্বাচনে পরাজিত হয়েছেন, তারা ব্যাক বেঞ্চে চলে গেছেন, নির্বাচনের বাইরে ছিলেন, রাজনীতির বাইরে ছিলেন, ক্ষমতার বাইরে ছিলেন। ইন্দিরা গান্ধীর মতো নেতাকে জেলেও যেতে হয়েছে, জেল থেকে বের হয়ে উনি নেতা হয়েছেন, উনাকে হত্যা করা হয়েছে, উনার ছেলে কংগ্রেস নেতা হয়েছেন, রাজীব গান্ধী। এবং এটা ভারতের এই যে একটা সুষম ইতিহাস গণতন্ত্রের, সেই জন্যই ভারতকে গণতন্ত্রের বৃহত্তম দেশ বলা হয়। এবং সেই গণতন্ত্রের দেশে যখন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়, এবং নির্বাচন কেবল শুরু হলো 7 দফা, তার প্রথম দফাতেই চলে আসলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুকেশ দালাল, যিনি হুম। গুজরাটের অন্তর্ভুক্ত সুরাটে নির্বাচিত হয়েছেন। উনার হুম। নির্বাচনটা নিয়ে কথা উঠেছে। এবং গণতন্ত্র যেখানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তিতে উনি নির্বাচিত হয়ে যাওয়াতে এই কথাটা উঠেছে। ভারতে আপনি যেটা বললেন, ভারতের গণতন্ত্রে এটা প্রত্যাশা করা যায় না, হয়তো এটা প্রত্যাশা করা যায় না বলেই আমরা এই আলোচনাটার মধ্যে চলে এসেছি। এবং ভারতের আসলে 51 সাল থেকে যদি আপনি দেখেন নির্বাচনে, যতগুলো লোকসভা নির্বাচন এ পর্যন্ত হয়েছে, আপনি যেটা বললেন পঞ্চায়েত এবং রাজ্য বিধানসভা পুরসভার নির্বাচনে নির্বাচন। হয়তো গুটি হুম। কয়েক দেখা গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া। 51 সাল থেকে এ পর্যন্ত মাত্র বোধহয় 30-35 বা
34, যতটুকু আমি জানি এ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেটা যে 542-43 আসন, সেখানে এত বছর ধরে নির্বাচন, সেখানে গড়ে হিসাব করলে প্রত্যেকটা নির্বাচনে একটি করেও বা দুটি করেও, দুটি করতে অন্তত করবে না। সেই ক্ষেত্রে এটা একটা সিম্বল। বিশেষ করে গত 12 বছরে নির্বাচনে একজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি। সর্বশেষ 2012 সালে যখন এই সমাজবাদী পার্টি আহ, আহ, অখিলেশ যাদব যখন রাজ্যের উত্তরপ্রদেশে যখন মুখ্যমন্ত্রী হলেন এবং তিনি রাজ্য ছেড়ে দিলেন, তখন তার ওয়াইফ ডিম্পল যাদব নির্বাচিত হয়েছিলেন। এবং 12 বছরের মধ্যে লোকসভায় অন্তত কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়নি, কিন্তু এবার হয়েছে। এবং বিজেপির ইতিহাসে এই প্রথম বিজেপির কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। এখানে আরেকটা জিনিস আমি কোরিলেট করতে চাচ্ছি। কিছুদিন আগে অরুণাচলে যে রাজ্য বিধানসভা নির্বাচনটা হয়ে গেল, সেখানে কিন্তু 10 জন, 10 জন, আই রিপিট 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এখানে এই নির্বাচনটার সাথে এই নির্বাচনের যদি মিলানো ঠিক হবে না, কিন্তু চরিত্রগতভাবে একটা মিল দেখা যাচ্ছে যে সেখানেও নানা কারণে প্রার্থীরা কন্টেস্ট করতে পারেনি, কন্টেস্ট করতে দেওয়া হয়নি, কন্টেস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানেও সেরকমের একটা আচরণ আমরা দেখছি। কারণ এখানে যে কংগ্রেসের যে প্রার্থী ছিলেন নীলেশ কুম্ভারি, তাকে কিন্তু নির্বাচনের টেকনিক্যাল কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং ওনার সঙ্গে আরো যে 8 জন ছিলেন সমাজ বিএসপির, সমাজবাদী পার্টি বা বহুজন সমাজ পার্টির যারা অর্জন ছিলেন, তারাও একে একে প্রত্যাহার করেছে। এখানে একটা নাটকীয় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেই নাটকীয় দৃশ্যটা কি? একটা আন্ডারস্ট্যান্ডিং। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কি? একজনকে নির্বাচিত করার জন্য অন্য 9 জনকে নির্বাচনের প্রক্রিয়া থেকে মাইনাস করা। এইটা ভারতের বহু জাতি ভিত্তিক, বহু দল ভিত্তিক, বহু সংস্কৃতি ভিত্তিক রাজনীতির জন্য একটা অশনি সংকেত। এটা একটা শুভ বিষয় না। কাজে এই বিষয়টা ভারতের যারা গণতন্ত্র নিয়ে চর্চা করছেন তারা নিশ্চয়ই ভেবে দেখবেন। এবং শুরুতেই আমি যে কথাটা বললাম যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেই বৃহত্তম গণতান্ত্রিক দেশে গত 12 বছরের মধ্যে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়নি সেখানে, এবং বিজেপির মতো একটি সরকার যারা 10 বছর ধরে দেশ পরিচালনা করছেন, তারা এর আগেও আদবানি এবং এই সময়ও 5 বছর তারা সরকার পরিচালনা করেছেন, তারা এই প্রথম পেল বা এই প্রথম একটা প্রক্রিয়া করে নেওয়া হলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া তো আসলে নির্বাচন তো হওয়া না, এটা প্রক্রিয়া করে একজনকে নির্বাচিত করিয়ে আনা। এটা আসলে ভারতের গণতন্ত্রের জন্য শুভ কথা না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাহবুব ভাই, ওই যে বলছিলেন টেকনিক্যাল কারণ, যেই টেকনিক্যাল কারণটা হবে, দ্যাট মিনস হলো 4 জন প্রস্তাবক ছিল, সেই 4 জন প্রস্তাবে পরবর্তীতে বলেছে এটা তাদের সই না। অর্থাৎ তার আহ, মানে যে মনোনয়ন পত্রটা ওটাই বাতিল হয়েছে। এবং এর পরবর্তীতে আরো যারা ছিলেন, 7 জন ছিলেন, তাদের সবারই প্রত্যাহার তারা নিজেরাই করেছেন। সো এটা একটা প্ল্যান বুঝাই গেছে। যেটা বলছিলেন যে ফারুকী ভাই, আপনি আপনি কি মনে করেন? মোহাম্মদ ভাই, আপনার কাছে যাচ্ছে, আপনার বিশ্লেষণ কি? আমি খালেদ ফারুকের সাথে একমত। কারণ এটা ভারতের গণতন্ত্রের জন্য এটা অশনি। কারণ পঞ্চায়েত নির্বাচন বা অন্যান্য নির্বাচনে যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা পাশ করে, সেখানে জোর জুলুম করা হয়। তো এইখানেও প্রভাব খাটানো হচ্ছে, এবং এটা সূক্ষ্ম হবে না, এটা প্রকাশ্যেই, মানে জোর জুলুম বা প্রকাশ্যেই ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। আজকে সর্বশেষ যেটা খবর দেখলাম, যারা নির্বাচনের এই প্রত্যাহার করে নিয়েছে, তাদের কিন্তু ফোনে সাংবাদিকরা পাচ্ছেন না। এমনকি কংগ্রেস প্রার্থীকেও প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে তাদের, মানে এমন, মানে সন্ত্রস্ত করা হয়েছে, এমন ভাবে তাদেরকে মানে জব্দ করা হয়েছে। আর প্রশাসন তার মানে শক্তি, মানে এখানে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে সংশ্লিষ্ট ডিসি, মানে ডিসিরাই দায়িত্ব পালন করে। অর্থাৎ একটা রাষ্ট্রীয় মেকানিজম করে এটা করা হয়েছে। এবং আমি মনে করি এটা হচ্ছে বিজেপির জন্য আরেকটি পরীক্ষা, যে এইভাবে পাশ করা যায় কিনা, এইভাবে প্রার্থীদের পাশ করে আনা যায়। কারণ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজকের ভারতের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার হাজবেন্ড, তার স্বামী একজন বিখ্যাত অর্থনীতি। এবং তিনি একটা চমৎকার কথা বলেছেন এই নির্বাচনের শুরুতে। বলছে এইবার নির্বাচনে যদি বিজেপি জেতে, তাহলে আর ভারতে নির্বাচন হবে না। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন, যে এইবার ভারতে যদি মোদী সরকার বা
বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, তার যে গণতান্ত্রিক যে সমস্ত বিষয়াদি আছে সে সবগুলোকে ধ্বংস করে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হবে না মানে বলতে দিন, এটা বুঝতে পেরেছে। এবং আমার কাছে মনে হয় এই গুজরাটের সুরাটের এইটা হচ্ছে মোদীদের একটা পরীক্ষার ক্ষেত্র হিসাবে তারা দেখলো যে এইরকম করে পার পাওয়া যায়। তো এটা যদি সত্যি এটা করে পার পাওয়া যায়, তাহলে ভারতের এটা গণতন্ত্রের জন্য খুবই অসুবিধা। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে এইটা করে পার পাওয়া যায় না এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আমাদের দেশে প্রথম যখন নির্বাচনটা হয় 1973 সালে, আমরা দেখেছি এরকম ঘটনা অসংখ্য, যে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যাবে, মাঝপথ থেকে তাদেরকে আটকায় নিয়ে যে রুমের মধ্যে তালাবদ্ধ করা হচ্ছে। তো এইখানে 73 সালের নির্বাচনে অনেকেই মানে সরাসরি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হচ্ছে, একজন দুজন নয়। এখন 7, 8 বা 10 জন হবে, আমার এক্সাক্ট সংখ্যাটা এই মুহূর্তে মনে নাই। তার মধ্যে বরিশালের তোফায়েল আহমেদ ছিলেন, বা এরকম আরো অনেকে ছিলেন, এমনকি শীর্ষ নেতাও ছিলেন। তো এইটা খুবই বিপজ্জনক। তো আমার মনে হয় যে এই ভারতের জনগণ ভারতের এই নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন করছে। আরো প্রথম দফার নির্বাচনে 102টা সিটে হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনে আরো 88টা, 88 হতে পারবে না, কারণ একজন প্রার্থী মারা গেছে। 87টা কেন্দ্রে ভোট হবে। আমার ধারণা হচ্ছে ভারতের জনগণ তার ব্যালটে এর রায় দিবে, কারণ ইতিমধ্যেই এটা কেন হচ্ছে সেটাও কিন্তু একটা বিষয়। প্রথম দফার ভোটে আমরা দেখলাম যে বুথ ফেরত যে সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে 102টা আসনের মধ্যে বিজেপির ব্যাগে 40টা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা খুবই বিপজ্জনক। এবং দ্বিতীয় দফা যে ভোটটা হচ্ছে, এখন 87টা ভোট হবে, এটা কিন্তু আহ যে জায়গাগুলো হচ্ছে এইখানেও বিজেপির অবস্থা কিন্তু খুব ভালো না। ভালো না বলতে, দক্ষিণে হচ্ছে কেরালা, কেরলের 20টা আসন আছে। এই কেরলের 20টা আসনে একটি আসন পাওয়ারও কোনো সম্ভাবনা বিজেপির জন্য নাই। কর্ণাটকে, এখানেও এটা কংগ্রেসের পার্টি এরিয়া, এইখানেও সম্ভাবনা বিজেপির জন্য খুবই কম। একইভাবে বিহারের 8টা আসনে হবে, উত্তরপ্রদেশে 8টা আসনে হবে। উত্তরপ্রদেশে বিজেপি ভালো করবে নিঃসন্দেহে, কারণ যোগীরা দিয়ে সে একটা তো পুরো ইয়ে করে রেখেছে, মানে গণতান্ত্রিক আবহাওয়াটাই যে শেষ করে দিচ্ছে। বিহারের বিষয়টা ভিন্ন। লালু প্রসাদ যাদবের আরজেডি, তারা ওখানে অত্যন্ত শক্তিশালী, তার সাথে আবার কংগ্রেস আছে, তার সাথে সিপিএম আছে, সিপিআই আছে, সিপিআই এমএল আছে। তো এই সবকিছু মিলাই বিহারের যে 8টা সিট দ্বিতীয় দফায় হবে, এইখানেও কিন্তু মানে বিজেপি মানে ভাগ্যের শিকা ছেড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই এইরকম একটি অবস্থায় আসলে তারা ভয় পেয়ে গেছে, বিজেপি এক ধরনের ভয় পেয়ে গেছে। এই জন্য তারা আগাম তারা মেকানিজম শুরু করেছে যে তৃতীয় চতুর্থ দফায় এইরকম করে কিছু প্রার্থী বের করে আনা যায়। এটা খুবই মানে বিপজ্জনক। হ্যাঁ, সাথে ইয়া যে যেটা আপনি বললেন টেস্ট কেস কিনা, যেমন এই যে আসনটা সুরাটে এটা কিন্তু বিজেপিরই জায়গা। এটা 1989 সাল থেকে এখানে কিন্তু বিজেপি জিতেছে, সো এটা বিজেপিরই জায়গা। সো এখানে তার টেস্ট কেস হিসাবে নিয়ে ঘটনাটা দেখলো যে আসলে এটা কেমন ভাবে মানুষ গ্রহণ করে। আমার কাছে এটা মনে হয়েছে। যাই হোক, ফারুক ভাই, আপনি কি কিছু বলতে চান, নাহলে আমরা অন্য প্রসঙ্গে যাব? না, এখানে আপনার কথা একটা বিষয় আপনি যেটা বললেন যে টেস্ট কেস, এই টেস্ট কেস কিন্তু কিছুদিন আগে, যেটা আমি বললাম আমার আর্লিয়ার কথায়, যে অরুণাচলের যে রাজ্য বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু 10 জন করিয়েছে। এটা এট এ টাইম 10 জন করানোর কোনো ইতিহাস নাই, তাও আবার বিজেপি তারা সবাই জিতেছে। হুম। কাজে এই যে টেস্ট কেস গুলি করতে করতে ভারতের গণতন্ত্রের অবস্থা মানে আসলে আমাদের কাছে, মানে যারা গণতান্ত্রিক আমি বিশ্বের মানুষ তাদের কারো কাছে এটা গ্রহণযোগ্য না। এবং এর জন্য আহ, গণতন্ত্রকে মূল্য দিতে হবে, ভারতকে কি দিতে হবে সেটা সে দেশের জনগণ বুঝবে। কিন্তু গণতন্ত্রের জন্য এটা অশনি সংকেত, অশুভ কথা, আমি এটাই হ্যাঁ, এটা আবারও বলবো। আসলে আমরা কেউই আসলে প্রত্যাশা করি না।